সিনেমা শুরুতে আমরা আরিয়ান মির্জা নামে একজন ছেলেকে দেখি যে তার ক্লাসরুমে পড়ালেখার দিকে খেয়াল না করে একটা মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একটা সময় সে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে মেয়েটাকে চুমু খেয়ে ফেলে। স্যার তখন প্রচন্ড রেগে আরিয়ান মির্জাকে ধরে পেটাতে থাকে। কিছুক্ষণ ধরে ধৈর্যের সাথে সে মার খেতেই থাকে, কিন্তু স্যার তবু তাকে পেটাতে থাকলে স্যারকে এবার সে মেরে ফেলে। সিন চলে আসে আরিয়ানের বাবা আদিব মির্জার কাছে। সে এসেছে সেই স্যারের স্ত্রীর সাথে কথা বলতে। আদিব মির্জা স্যারের বউকে বলে, আপনার স্বামীর সাথে যা কিছু হয়েছে তাতে আমি নিজেও খুব শোকাহত। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে সবকিছুই কেনা যায়, শুধু আয়ু কেনা যায় না। আল্লাহর মাল আল্লাহই নিয়ে গেছে। আমার ছেলে তো ছিল শুধু উসিলা মাত্র, তাই আপনি মামলাটা তুলে নিন। বিনিময়ে আমি আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি, যত টাকা লাগে নিয়ে নিন। এই বলে আদিব মির্জা মহিলাটির কাছে হাত জোর করে অনুরোধ করে, কিন্তু মহিলাটি ভদ্র কথা বোঝে না। সে চিৎকার করে বলতে থাকে, আপনার ছেলে একটা জানোয়ার, আমি মামলা তুলব না। আদিব মির্জা, যে কিনা সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যবসায়ী, ছেলে আরিয়ান হলো তার প্রাণ। আর সেই ছেলেকে জানোয়ার বলায় আদিব মির্জা আর সহ্য করতে পারে না। সে তখনই মহিলাটিকে মেরে ফেলে আর তার কলিজা বের করে দেখে এটা কত বড় ছিল। তো পরদিন ভোর হলে আদিব মির্জার এক বন্ধু তাকে বলে, শুনলাম গতকাল নাকি আরিয়ান তার টিচারকে মেরে ফেলেছে। এখনই যদি এই অবস্থা হয় তাহলে ফিউচারে কি হবে সেটা ভেবে দেখেছেন? আর তখনই দেখা যায় আরিয়ানকে, যাকে বলতে শোনা যায়, আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। এরপর টেবিলে থরে থরে অস্ত্র সাজানো আছে দেখা যায়। আরিয়ানের লোকেরা অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে। আদিব মির্জা চুপচাপ দাঁড়িয়ে সবকিছু শুধু দেখতে থাকে। আরিয়ান হাতিয়ার রেডি করে হেলিকপ্টারে ওঠার সময় বিড়বিড় করে শুধু বলতে থাকে, নিতু আমার আবেগ, নিতু আমার অনুভূতি, নিতুরে না পাইলে পুরা দুনিয়া আমি বরবাদ করে দিতে পারি, আবার নিতুরেও বরবাদ করতে পারি। সিনটা এখানেই কাট হয় আর আমরা দেখি পুরো শহর আজ ক্ষোভে ফুঁসে উঠেছে। সবার মুখে একটাই কথা, আরিয়ানের ফাঁসি চাই, নিতু হত্যার বিচার চাই। আন্দোলনকারীরা আদালত প্রাঙ্গণে এসে পুলিশের সাথে ধস্তাধস্তি করতে শুরু করে। দেশের সকল মিডিয়া আজ এখানে। জনমনে শুধু একটাই প্রশ্ন, এবার ফাঁসি হবে তো আরিয়ান মির্জার, নাকি বরাবরের মতো এবারও সে বেরিয়ে আসবে তার বাবার ক্ষমতা ব্যবহার করে? কিছুক্ষণের মধ্যে একটা প্রিজন ভ্যান এসে থামে আদালতের সামনে, আর সেই ভ্যান থেকে বেরিয়ে আসে আরিয়ান মির্জা। মামলার শুনানি শুরু হলে নিতুর উকিল জজকে বলে, মাননীয় আদালত, আজ আমাদের সামনে যে অপরাধী দাঁড়িয়ে আছে তার সম্পর্কে আমি, আপনি, আমরা সবাই জানি যে সে কতটা ভয়ঙ্কর। শুধু জানে না তার পিতা আদিব মির্জা। যেমন সে শুধুমাত্র একজন ড্রাগ অ্যাডিক্টেড নয়, সে একজন এক্সট্রিম লেভেলের ড্রাগ অ্যাডিক্টেড। আর এখন এখান থেকে সিনেমা চলে আসে ফ্ল্যাশব্যাকে, যেখানে দেখা যায় আরিয়ান নেশায় বুঁদ হয়ে আছে আর শহরের ভেতর দিয়ে সে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। পুলিশের সিগন্যাল অমান্য করলে পুলিশ তখন সেই গাড়িটিকে চ্যালেঞ্জ করে অনেক চেষ্টার পর গাড়িটাকে থামায় আর বলে, বেরিয়ে আয় গাড়ি থেকে, আজ গাড়ি তোর পেছন দিয়া ভইরা দিমু। গাড়ির ভেতর থেকে আরিয়ান শুধু বলে, আমি গাড়ি থেকে নামলে তোদের কারো পায়ের নিচে মাটি থাকবো না। যা শুনে পুলিশরা আবারও খেপে গেলে আরিয়ান তখন গাড়ি থেকে নেমে আসে আর আরিয়ানকে দেখে সবাই ভয়ে কাঁপতে কাঁপতে মাপ চাইতে থাকে আর বলে, স্যার, সরি স্যার, আমরা বুঝতে পারি না গাড়িতে আপনি আছেন। এই বলে তারা মাফ চেয়ে আরিয়ানকে ছেড়ে দেয়। তখন একজন কনস্টেবল এসে অফিসারকে বলে, স্যার, যে গাড়ি ধরার জন্য আপনি 3 থানার পুলিশ এক করলেন তাকে ছেড়ে দিলেন কেন? জবাবে অফিসার বলে, উনি হলো আদিব মির্জার ছেলে। আর এখন এখান থেকে সিন আবারও প্রেজেন্ট টাইমে আদালতে ব্যাক করে, যেখানে উকিলকে বলতে শোনা যায় তিনি আদিব মির্জার ছেলে, আর এই কারণেই তিনি ঢাকা শহরটাকে নিজের বাবার শহর মনে করে যখন যা খুশি তাই করে বেড়াতেন। তবে তার চরিত্রও কিন্তু কম চায় না, সেটা ফুলের মতোই পবিত্র। তবে কি ফুল জানেন? ধুতরা ফুল, যা গায়ে লাগলেই চুলকানি শুরু হয়ে যায়।
ঠিক তেমনি মেয়ে মানুষ দেখলেও আরিয়ান মির্জার চুলকানি শুরু হয়। এরপর সে বলতে শুরু করে আরিয়ানের চরিত্র সম্পর্কে। আরিয়ান মূলত একজন প্লেবয় টাইপের ছেলে। সে শহরের বিভিন্ন বার ও নাইট ক্লাবগুলোতে নিয়মিত যাতায়াত করে এবং যখন যে মেয়েকে তার পছন্দ হয় তাকে সে টাকার বিনিময়ে ভোগ করে অথবা জোর করে তুলে নিয়ে এসে ভোগ করে। আর এরকম একটা ক্লাব থেকে আরিয়ানের পরিচয় হয় নিতুর সাথে। নিতু একটা কর্পোরেট অফিসে জব করার পাশাপাশি সে একটা চাইল্ড কেয়ার হোমের দেখাশোনা করত। একদিন নিতু একটা ক্লাবে আসে তার সেই চাইল্ড কেয়ার হোমের বাচ্চাদের জন্য কিছু টাকার ব্যবস্থা করতে। তখন এখানে এসে নিতু দেখে আরিয়ান একজন আইটেম গার্লের উপর ইচ্ছামতো টাকা উড়াচ্ছে। এটা দেখে নিতু তখন আরিয়ানের সাথে দেখা করতে চাইলে প্রথম দেখাতে আরিয়ান নিতুকে ভালোবেসে ফেলে। সিনেমা এখন ফ্ল্যাশব্যাকই চলতে থাকে। নিতু আরিয়ানকে ভয়ে ভয়ে বলে, স্যার, আমি কিছু এতিম প্রতিবন্ধী শিশুদের খাওয়া ও চিকিৎসার জন্য সাহায্য চাইতে আপনার কাছে এসেছি। যদি আপনি বাচ্চাগুলোর জন্য খুব সামান্য কিছু টাকা হলেও দিতেন তাহলে ওদের খুব উপকার হতো। নিতু আরিয়ানকে বাচ্চাদের ব্যাপারে বলতে থাকে আর আরিয়ান এক দৃষ্টিতে শুধু নিতুকেই দেখতে থাকে। আরিয়ান তার পিএস জিল্লুকে ইশারা করলে জিল্লু পুরো ব্রিফকেস ভর্তি টাকা দিয়ে দেয় নিতুকে। এত টাকা আরিয়ান চ্যারিটি করেছে দেখে নিতু তো অবাক হয়ে যায়। জিল্লু তাকে বলে, এই টাকা আপনার জন্য অনেক হতে পারে, কিন্তু আরিয়ান স্যারের জন্য এটা খুবই সামান্য অ্যামাউন্ট। আরিয়ান তখন নিতুকে ড্রিঙ্কস করার অফার করলে সে শুধু জুস খেতে চায়। জিল্লু তখন বারটেন্ডারকে ইশারা করলে নিতুর জুসে তারা ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, যা খেয়ে কিছুক্ষণের মধ্যেই নিতু ঘুমিয়ে পড়ে। আরিয়ান চাইনি নিতুকে এসব খাওয়াতে, তাই সে জিল্লুর দিকে তাকালে জিল্লু বলে, স্যার, এই মেয়েকে আপনি টাকা বা ক্ষমতা কোনোটা দিয়েই আপনার বিছানায় নিতে পারবেন না, তাই এই জুস খাওয়াইয়া দিছি। জবাবে আরিয়ান বলে, যে জিনিস টাকা বা ক্ষমতা দিয়ে পাওয়া যায় না সেটা 100% এক্সক্লুসিভ। আরিয়ান এই প্রথম কোনো মেয়েকে তার কাছে পেয়েও কিচ্ছু করে না, উল্টো তাকে যত্ন করে বাড়িতে নিয়ে এসে রেখে যায়। পরদিন সকাল হলে আরিয়ান চলে আসে নিতুর অফিসে। আরিয়ানকে দেখে নিতুর অফিসের বস চামচামি করতে শুরু করে, তবে আরিয়ানের খেয়াল নেই আর অন্য কোনো কিছুতে। সে শুধুই তার নিতুকে নিয়ে ভাবতে থাকে। নিতু আরিয়ানকে তখন অনুরোধ করে বলে, স্যার, আপনি আমাদের বাচ্চাদেরকে এতগুলো টাকা ডোনেশন দিয়েছেন, আপনি যদি একবার এসে আমাদের বাচ্চাগুলোকে দেখে যেতেন ওরা খুব খুশি হতো। আরিয়ান কি আর নিতুর কথা ফেলতে পারে? সে এসে দেখা করে নিতুর চাইল্ড কেয়ার হোমের বাচ্চাদের সাথে। এরপর থেকে তারা দুজন বেশ ঘোরাঘুরি করতে থাকে আর প্রতিদিন আরিয়ান নিতুকে তার বাসায় ড্রপ করে। নিতুর বাসার দারোয়ান ব্যাপারটা লক্ষ্য করে নিতুকে বলে, ম্যাডাম, কিছুদিন হলো দেখতাছি আরিয়ান মির্জা প্রতিদিন আপনাকে ড্রপ করে। আপনি হয়তো তার সম্পর্কে জানেন না, সেই দুনিয়ার সব থেকে খারাপ মানুষ। এমন কোনো ক্রাইম নাই যা সে করে না। আপনি ইউটিউবে তার নাম লিখে সার্চ দিলেই জানতে পারবেন। তো নিতু এরপর ইউটিউবে আরিয়ান সম্পর্কে জানতে পেরে সে আরিয়ানকে ভয় পেতে থাকে আর নিজের ইচ্ছার বিরুদ্ধে সে আরিয়ানের সাথে চলতে শুরু করে। একদিন আরিয়ান নিতুকে একটা অডি গাড়ি গিফট করলে সেই গাড়ির টাকা চেয়ে কোম্পানির লোকেরা আরিয়ানের মামা, যে কিনা আরিয়ানের বাবা সব ব্যবসা দেখাশোনা করে, তাকে ফোন করে। টাকা দিতে হবে শুনে মামা তো কোম্পানির লোকদের সাথে খুব চিল্লাহাল্লা করে। আসলে এই মামা হলো চরম কিপটালো। টাকা খরচের ভয়ে সে আজও বিয়ে অবধি করেনি। যাই হোক, গাড়ির ঝামেলা যেতে না যেতেই আরিয়ান একদিন নিতুর অফিসে আসে তাকে নিয়ে যেতে। ইচ্ছে না থাকলেও আরিয়ানের সাথে সে আসলে দেখে আরিয়ান নিতুর জন্য বিশাল বড় এক ডুপ্লেক্স বাড়ি কিনে ফেলেছে। এই বাড়ি কোম্পানি মানে ডেভেলপারের লোকেরা তখন বাড়ির টাকা চেয়ে আবারও আরিয়ানের মামাকে ফোন করে। মামা তখন বলে, বাড়ি কি আমার নামে কিনেছে? লোকেরা বলে, না। তাহলে কার নামে কিনেছে? লোকেরা বলে, নিতু নামে একটা মেয়ের নামে কিনেছে। যা শুনে মামার তখন আবারও চান্দি গরম হয় আর সে লোকদেরকে গালাগালি করে ফোন রেখে দেয়। তখন মামার এক কর্মচারী এসে তাকে বলে, এই যে আপনি রাগ করে ফোন রেখে দিলেন স্যার, এতে লাভটা কি? টাকা তো আপনাকে দিতেই হবে। আমি আপনার কষ্টটা বুঝি। টাকা পয়সা যাতে খরচ না হয় সেজন্য আপনি বিয়েটাও করলেন না, কিন্তু আরিয়ান স্যার প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচ করে বেড়াচ্ছে। মামা তখন পাগলের মতো চিল্লাতে থাকে আর বলে, ওই রাক্ষসের বাচ্চা এই কদিনে 500-700 কোটি টাকা খরচ করে ফেলাইছে। ও না থাকলে ওর বাপের সব টাকা আমার হইব, কিন্তু ও বেঁচে থাকলে এভাবেই সব টাকা খরচ হয়ে যাইব। আমি ওরে বাঁচতে দিব না। তখন সে তার লোককে বলে, এমন করে ডিজাইন কর যাতে কেউ বুঝতে না পারে যে আরিয়ান রে আমি মারছি। তো মামার লাগানো লোকেরা আরিয়ানকে মারতে একটা বেসমেন্টে এসে লুকিয়ে থাকে। আরিয়ানকে দেখে তারা গান লোড করলে আরিয়ান শব্দ শুনে বুঝে যায় তার উপর হামলা হবে। সে নিতুকে গাড়িতে বসিয়ে রেখে এক এক করে খুব নির্মম ভাবে সব কিলারদেরকে কিল করে।
চোখের সামনে এভাবে মানুষদেরকে মারতে দেখে নিতু ভয় পায় ঠিকই, কিন্তু কিছু করার নাই। অন্যদিকে আমরা আদিব মির্জাকে দেখি, যার গাড়ি একটা সিগন্যালে আটকে আছে। তখন এক গরিব বাবা তার প্রতিবন্ধী ছেলেকে ঘাড়ে করে নিয়ে এসে তার কাছে সাহায্য চাইলে আদিব মির্জা তখন বলে, বাবার কাছে ছেলে যতই বড় হোক সে কখনো বোঝা হয় না। এই বলে সে পুরো এক বান্ডিল টাকা সেই ভিক্ষুকটাকে দিয়ে দেয়। এতে আমরা বুঝি আদিব মির্জা তার নিজের ছেলেকে কতটা ভালোবাসে। তো পরদিন সকালে আবারও যথারীতি আরিয়ান চলে আসে নিতুর অফিসে। নিতু আজ তার বিদেশি কিছু ক্লায়েন্টদের প্রেজেন্টেশন দিচ্ছিল। আরিয়ান সেখানে এসেই নিতুকে নিয়ে বেরিয়ে পড়ে। এতে নিতুর বসের তখন কাজটা হাতছাড়া হয়ে যাওয়াতে 2 কোটি টাকা লস হয়ে যায়। বস তখন আরিয়ানের বাবাকে এই ব্যাপারটা জানালে আদিব মির্জা আরিয়ানের মামাকে ফোন করে বলে লোকটাকে 2 কোটি টাকার চেক দিয়ে দিতে। আদিব মির্জার ফোন পেয়ে তো মামা বলতে থাকে, জি দুলাভাই চেক আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। ফোন রাখার পরে নিতুর বস মামাকে বলে, স্যার একটা অনুরোধ ছিল, যদি চেকের বদলে ক্যাশ দিতেন তাহলে সুবিধা হতো। মামা জবাবে হাসতে হাসতে বলে, হ্যাঁ ক্যাশই তো দেব। এই বলে সে নিতুর বসকে থাপ্পড় মেরে অপমান করে বের করে দেয়। আর এই ব্যাপারে আদিব মির্জাকে যেন কিছু না জানাতে পারে সেজন্য তাকে মেরে ফেলারও হুমকি দেয়। চরম ভাবে অপমানিত হয়ে এসে বস তখন অফিসে নিতুকেও খুব অপমান করে। নিতুকে সে বলে, তোকে আর আমার এখানে কাজ করতে হবে না, তুই আজ থেকে আরিয়ানের বিছানায় কাজ করবি। এই বলে সে নিতুকে অফিস থেকে বের করে দেয়। নিতুকে অপমান করেছে শুনে আরিয়ানের তো মাথা ঠিক নাই। সে অফিসে এসে নিতুর বসকে কুত্তা বানায়। তারপর টানতে টানতে নিয়ে এসে বসকে সে নিতুর পায়ের কাছে ফালায়। এরপর বলে, তুই আমার বাপের কাছে বিচার দিছস, আমি কিচ্ছু মনে করি নাই, কিন্তু তুই ওর লগে বেয়াদবি করছস, এইটা আমি মাইন্ডে নিছি। নিতুর কাছে তুই ক্ষমা চা, যদি ও তোরে ক্ষমা করে তাইলে তুই বাঁচবি, নইলে তো বসের তো এরপর মরার দশা। সে নিতুর কাছে মাফ চেয়ে প্রাণ ভিক্ষা চায়। নিতু এরপর আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে আরিয়ানের কাছে এসে বলে, কি চান আপনি আমার কাছে? আমাকে বিছানায় নিতে চান? তাহলে চলেন যাই, এখনই যাই। তবু আমার পিছু করা বন্ধ করেন। নিতুর কথা শুনে আরিয়ান বলে, ওই কি কও এসব তুমি? আমি তোমারে বিছানায় নিয়ে যাইতে চাই? যদি আমি তোমারে বিছানায় নিতে চাইতাম তাইলে যেদিন প্রথম তোমারে দেখি সেদিনই নিতাম। আমি যা কিছু করতাছি সবকিছু শুধু তোমার জন্যই করতাছি, কারণ আমি তোমারে পাগলের মতো ভালোবাসি। নিতু জবাবে বলে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। শুধু আমি কেন, রাস্তার কোনো মেয়েও কখনো আপনার মতো নেশাখোরকে ভালোবাসবে না। নিতুর বলা কথাগুলো শুনে আরিয়ানের অন্তর কেঁপে ওঠে। সে তার বাসায় ফিরে এসে নিজেকে নেশা থেকে মুক্ত রাখার জন্য খুব চেষ্টা করে, কিন্তু পারে না। জিল্লু তখন বলে, স্যার এভাবে হবে না, নেশা ছাড়তে হলে আপনাকে রিহাবে যেতে হবে। নিতুকে পাবার জন্য আরিয়ান তখন কাউকে কিছু না বলে রিহাবে এসে ভর্তি হয়। ড্রাগের নেশা উঠলে আরিয়ান যেন মৃত্যু যন্ত্রণা ভোগ করতে থাকে। যন্ত্রণায় আরিয়ান ছটফট করতে থাকে। আরিয়ানের পরিস্থিতি খারাপ দেখে ডক্টর তখন জিল্লুকে বলে, উনার অবস্থা ভালো নয়, যে কোনো সময় তিনি মারা যেতে পারে, তাই উনার পরিবারকে খবর দিন। জিল্লু তখন বাধ্য হয়ে নিতুকে কল করে। নিতু এসে দেখে তার একটা কথায় নেশা ছাড়বার জন্য আরিয়ান কত কষ্ট সহ্য করতেছে। আরিয়ানের এমন অবস্থা দেখে নিতু তাকে ভালোবেসে ফেলে। সে আরিয়ানের কাছে এসে বলে, আপনি আমার জন্য যে যুদ্ধটা করছেন সেই যুদ্ধে আমিও আপনার পাশে আছি। তো অনেক চেষ্টা সংগ্রাম আর নিতুর যত্নের পর অবশেষে আরিয়ান একটা সময় পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। একদিন আরিয়ান নিতুকে নিয়ে যখন কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল তখন সেখানে আরিয়ানের পুরনো এক ফ্রেন্ড চলে আসে। মেয়েটিকে দেখে আরিয়ান হাঁক করে বলে, চলো তোমাকে আমার গফের সাথে পরিচয় করিয়ে দেই। পেছন ফিরে তাকিয়ে দেখে নিতু সেখানে নেই। আরিয়ান বুঝতে পারে নিতু কষ্ট পেয়েছে। আরিয়ান তাই নিতুর বাসায় এসে তাকে ডাকতে থাকে, কিন্তু অনেক ডাকাডাকির পরেও নিতু দরজা না খুললে আরিয়ান তখন বলে, যদি তুমি দরজা না খুলো তাহলে আমি আমাকে শুট করে দেব। তবু নিতু দরজা না খুললে আরিয়ান সত্যি সত্যি গুলি চালিয়ে দেয়। গুলির শব্দ শুনে নিতুর বুক কেঁপে ওঠে। সে দৌড়ে এসে দরজা খোলে। তখন আরিয়ান নিতুকে দেখে বলে, আমি জানতাম তোমাকে ভয় দেখালে তুমি ঠিকই দরজা খুলবে। নিতু তখন কাঁদতে কাঁদতে বলে, আমি সবকিছু সহ্য করতে পারবো, কিন্তু তোমার মৃত্যু আমি কখনোই সহ্য করতে পারবো না। এখানে নিতুকে দেখে মনে হচ্ছিল আরিয়ানের চেয়েও নিতু আরিয়ানকে বেশি ভালোবাসে। যাই হোক, আরিয়ানের পর তার দাদির জন্মদিনে নিতুকে তার বাড়িতে নিয়ে আসে।
নিতুকে সে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে আরিয়ান তার বাবাকে খুঁজতে থাকে। এদিকে পার্টিতে আরিয়ানের মামা তখন গল্প করছিল মন্ত্রী নাবিদ খানের ছেলে প্রিন্সের সাথে। মামা তখন প্রিন্সের সাথে আরিয়ানের পরিচয় করিয়ে দিলে প্রিন্সও নিতুর সাথে পরিচিত হতে তাকে হাক করতে নিলে নিতু সরে দাঁড়ায়। ব্যাপারটা প্রিন্স ভালোভাবে নেয় না। সে নিতুকে খ্যাত আনকালচার বললে আরিয়ান তখন প্রিন্সের কাছে এসে বলে, যদি তুই গেস্ট না হইতি তাইলে আমি এখন তোর হাত পা ভাঙ্গা তোরে জবাই করতাম। প্রিন্সও রেগে গিয়ে বলে, আমি যদি মুইত্তা দেই না তাইলে ওই রকম 4-5টা মাইয়া এমনি ভাইসা যাইবো, আর তুই এমন একটা মাইয়ার জন্য আমারে ইনসাল্ট করলি, আমি তোরে দেইখা নিমু। এই বলে প্রিন্স একটা ক্লাবে এসে রাগে ফুঁসতে থাকে। আর অন্যদিকে আমরা আরিয়ানকে দেখি যে বোতল বোতল পানি খেতে খেতে প্রিন্সের কাছে আসতে থাকে, কারণ আজ সে মুতে প্রিন্সকে ভাসাবে। ক্লাবে এসে আরিয়ান উড়াদুরা গুলি চালিয়ে প্রিন্সের সব লোকদের মেরে ফেলে। তারপর সে প্রিন্সকে মেরে তার মুখে আরিয়ান মুতে চলে যায়। এদিকে আরিয়ান তো শুধু মুখ ধুতেই থাকে। আর সে তার বাবা নাবিদ খানকে বলে, আরিয়ান আমার মুখে মুইত্তা দিছে, কিন্তু আমি ওরে কিচ্ছু করতে পারি নাই। এখন যদি ভাইয়া দেশে থাকতো তাইলে ওরে পিস পিস কইরা ফালাইতো। তুমি ভাইয়ারে ফোন দাও আর দেশে আসতে বলো। জবাবে নাবিদ খান বলে, এজন্যই তো আমি ওরে দেশে আসতে দেই না, কারণ ও যে কতটা ভয়ঙ্কর সেটা আমি জানি। তখন দেখানো হয় ফ্ল্যাশব্যাকে নাবিদ খানের বড় ছেলে ফারহানকে, যাকে মেরে ফেলার জন্য পুরো থানার পুলিশ অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হচ্ছে। পুলিশের ডিসি তখন বলে, আজ ওই ফারহান ড্যাশের বুকে আমরা গুলি করতে করতে ওর বুকটা ঝাঁঝরা করে দেব। কত বড় সাহস ওর, পাবলিক প্লেসে ও আমার বউরে রেপ করছে। তো পুলিশরা একদিকে রেডি হতে থাকে ফারহানের কাছে যাবার জন্য। তখন ফারহানই চলে আসে থানায় পুলিশদের মারার জন্য। সে পুলিশদেরকে বলে, দেখি কি মাল রেডি করছো আমারে মারার জন্য, এইসব ধ্বজভঙ্গ মালে আমার কিচ্ছু হইব না। এই বলে সে তার পিস্তল বের করে আর থানার সব পুলিশদেরকে সে মেরে ফেলে। আর তারপর সে দেখে একজন লেডি কনস্টেবল এখনো বেঁচে আছে। ফারহান আসলে একজন বুল, যে নারী দেখলেই ঝাঁপিয়ে পড়ে, আর তাই লেডি কনস্টেবলটাকেও সে ছাড়ে না। তো ফারহানের এসব অপকর্মের জন্যই তার বাবা নাবিদ খান তাকে কখনো দেশে আসতে দেয় না। কিন্তু প্রিন্স চায় তার ভাই দেশে আসুক, কারণ তার মুখে আরিয়ান মুইত্তা দিছে, যে প্রতিশোধ সে নিতে পারতেছে না। তখন আরিয়ানের মামা সেখানে চলে আসে আর প্রিন্সের কাছে এসে বলে, ওই সর এখান থেকে, মুখে তোর এখনো মুতের গন্ধ। এরপর সে প্রিন্সের বাবাকে বলে, যে মেয়ের জন্য এত কিছু হয়েছে তারে আমি ফালাইয়া দিতাছি, আপনি শুধু আরিয়ান আর ওর বাপের ফালানোর ব্যবস্থা করেন, এতে আপনারও লাভ আমারও লাভ। তো প্ল্যান অনুযায়ী মামা এরপর গুন্ডা লাগিয়ে নিতুকে শুট করায়। খবর পেয়ে আরিয়ান ছুটে চলে আসে। নিতুকে সে হসপিটালে ভর্তি করে পাগলের মতো ভাবতে থাকে কামটা করলো কে। তখন তার মনে পড়ে ক্রাইম স্পটে সিসি ক্যামেরা রয়েছে। তাই সে তখন জিল্লুকে বলে, জিল্লু বল আমার কোর্টে নিয়ে আয়। তো জিল্লু সিসি ক্যামেরা দেখে গুন্ডাগুলোকে ধরে আরিয়ানকে জানায়, স্যার বল আমাদের কোর্টে। আরিয়ান সামুরাই নিয়ে চলে আসে। গুন্ডারা আরিয়ানকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, স্যার আমাদের ছাইরা দেন, আপনার মামা মানে শিহাব সাহেবের হয়ে আমরা কাজ করি, শিহাব সাহেবই আমাকে পাঠাইছিল। আরিয়ান রাগে ফুঁসতে থাকে আর গরুর মতো জবাই করে গুন্ডা দুজনকে মেরে ফেলে। এরপর আরিয়ান সেই গুন্ডাদের মোবাইল থেকে শিহাব সাহেবকে মেসেজ করে বলে, বস একটু ঝামেলা হয়েছে, এক্ষুনি হোটেলে চলে আসেন। মেসেজ পেয়ে কি ঝামেলা হয়েছে দেখবার জন্য শিহাব সাহেব হোটেলে চলে আসলে সে দেখে তার ভাগিনা তার লোকদেরকে জবাই করে ফেলে রেখেছে। মামা তখন আরিয়ানকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে সে দুধ ভাত, কিন্তু এতে কোনো লাভ হয় না, কারণ আরিয়ান তো সবকিছু জেনেই তাকে এখানে ডেকে নিয়ে এসেছে। তাই এরকম বিশ্বাসঘাতকতা করবার জন্য আরিয়ান তার মামাকে তখন দুটুকরো করে ফেলে। তো এরপর আরিয়ানের মা তার ভাইয়ের লাশ নিয়ে যখন কান্নাকাটি করতে থাকে, আরিয়ান তখন তার মাকে এমন ভাবে সান্ত্বনা দিতে থাকে যেন দেখে মনে হচ্ছিল সে এ ব্যাপারে কিছুই জানে না। তখন আদিব মির্জার কাছে খবর আসে কাজটা তার ছেলে আরিয়ানই করেছে। আদিব মির্জা আরিয়ানের কাছে তখন কারণ জানতে চাইলে সবকিছু সে খুলে বলে। সবকিছু শুনে আদিব মির্জা বুঝে যায় নিতুকে তার ছেলে সর্বোচ্চ ভালোবাসে। তাই সে আরিয়ানকে বলে, নিতুর পরিবারকে আসতে বলো, যত দ্রুত সম্ভব আমি তোমাদের বিয়ে করাতে চাই। তো আরিয়ান তো আজ মহা খুশি। নিতুকে নিয়ে এসে তার বাসায় আসে। নিতুকে দেখে আদিব মির্জা হাই বললে নিতু জবাবে তাকে গালি দিতে শুরু করে। নিতুর এমন ব্যবহারে সবাই তখন আশ্চর্য হয়ে পড়ে, সে কেন এমন আচরণ করতেছে। নিতু তখন বলতে শুরু করে কি হয়েছিল তার সাথে, কেন সে এমন করছে।
তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সরকার দলীয় সকল মন্ত্রীরা মিলে জরুরি মিটিংয়ে বসেছে। সবার মনে একটাই দুঃখ, রাজনীতি করে কেউ লাভবান হতে পারতেছে না। সবাই তখন মন্ত্রী নাবিদ খানের কাছে পরামর্শ চাইলে সে বলে প্রধানমন্ত্রীকে মেরে ফেলতে হবে, কারণ সে বেঁচে থাকলে আমরা কেউই ক্ষমতার অপব্যবহার করে চুরিচামারি করতে পারবো না। তো যে ভাবা সেই কাজ, বিদেশ থেকে লোক হায়ার করে এনে মধুপুর গ্রামের একটা জনসভায় প্রধানমন্ত্রীকে বোম মেরে ফেলা হয়। আর ওই মধুপুর গ্রামেই বাস করত তখন নিতু ও তার পরিবার। মা মারা যাবার পর থেকে নিতুর বাবাই নিতু ও তার বড় বোনকে কোলে পিঠে করে মানুষ করেছে। এদিকে প্রধানমন্ত্রী হত্যা হবার কারণে হত্যাকারীদের গ্রেফতার করবার জন্য সরকারের উপর তখন চাপ বাড়তে থাকে। আদিব মির্জা তাই স্বরাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দেয় যে গ্রামে প্রধানমন্ত্রী হত্যা হয়েছে সেই গ্রামেরই কোনো এক লোককে এই মামলায় ফাঁসিয়ে দাও, আর জোর করে তার থেকে জবানবন্দি নাও যে বিরোধী দলের নেতা তাকে দিয়ে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। আদিব মির্জার পরামর্শে পুলিশ তখন এসে নিতুর বাবাকে প্রধানমন্ত্রীর হত্যাকারী হিসেবে গ্রেফতার করে। এই ঘটনায় নিতু ও তার বোন হতভম্ব হয়ে গিয়ে তাদের বাবাকে বাঁচানোর জন্য সাহায্য চাইতে তাদের এক চাচার কাছে আসে। চাচা তখন অনেক ভেবেচিন্তে বলে, তোমাদের বাবাকে যদি কেউ বাঁচাতে পারে সেটা একমাত্র আমার স্যারই পারবে, কারণ আমার স্যার খুবই প্রভাবশালী। তো চাচা এরপর নিতুর বড় বোনকে তার স্যারের কাছে নিয়ে আসলে আমরা দেখি চাচার স্যার হলো আদিব মির্জা। মির্জা সাহেব বসে ড্রিঙ্কস করতেছিল। তখন নিতুর বোন আদিব মির্জার পা ধরে অনেক কাকুতি মিনতি করে বলে তার বাবাকে বাঁচিয়ে দিতে। জবাবে আদিব মির্জা বলে, আমি এতদিন ভাবতাম আমি ফুরিয়ে গেছি, কিন্তু তুমি আজ আমার পা ধরার পর বুঝলাম আমার ভেতরটা দাঁড়িয়ে গেছে। তো কি আর করা, নিতুর বোন তখন বাবাকে বাঁচাতে বাধ্য হয়ে আদিব মির্জার ঘোড়াকে শান্ত করে। আর অন্যদিকে আদালত নিতুর বাবাকে তবু মন্ত্রী হত্যার দায়ে ফাঁসিয়ে দেয়। নিজের ইজ্জত বাবাকে হারিয়ে ফেলার কষ্ট সহ্য করতে না পেরে নিতুর বোনও তখন গলায় দড়ি দিয়ে মরে যায়। নিতু তখন আরিয়ানকে বলে, তোমার বাবার জন্য আমার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে, তাই তোমার বাবাকে ধ্বংস করবার জন্য আমি তোমাকে ধ্বংস করব, কারণ আমি এটা খুব ভালো করে জানি আমি যেমন তোমার উইক পয়েন্ট ঠিক তেমনি তোমার বাবার উইক পয়েন্ট হলা তুমি। সো মিস্টার আরিয়ান মির্জা, আই এম নট লাভ ইউ, ইটস অল অ্যাবাউট রিভেঞ্জ। মানে বাবা হত্যার প্রতিশোধ নিতে নিতু পরিকল্পনা করেই আরিয়ানকে ফাঁসিয়েছিল। যাই হোক, আরিয়ানের মন তবু মানে না। নিতুকে সে বলে, আমি জানি আমার বাবা তোমার পরিবারের সাথে অনেক খারাপ কিছু করেছে, সেটা আমার বাবা করেছে, কিন্তু আমি তো কিছু করি নাই। জবাবে নিতু বলে, তো তোমার বাবার টাকা পয়সা নাম সম্পত্তি সবকিছু তুমি ভোগ করতে পারবে, তাহলে তার পাপ কেন ভোগ করবে না? আরিয়ান নিতুকে হাত জোর করে অনুরোধ করে বলে, নিতু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। যা শুনে নিতু বলে, আমি তো এমনটাই চাই যে তুমি আমাকে ভালোবেসে আমাকে ছাড়া থাকতে না পেরে ধ্বংস হয়ে যাও, কারণ আমি তোমার ধ্বংসই চাই। নিতুকে হারিয়ে ফেলে আরিয়ান পাগল হয়ে যায়। সে এসে তার বাবাকে টানতে টানতে নিতুর কাছে নিয়ে আসে আর তাকে সরি বলতে বলে। আদিব মির্জা নিতুর কাছে ক্ষমা চেয়ে বলে, সে রাতে তোমার বোনের সাথে যা কিছু আমি করেছি আমি তখন জ্ঞানে ছিলাম না, টোটালি ড্রাঙ্ক ছিলাম আমি, আর তাই সবকিছু আমার অজান্তেই ঘটে যায়, যা আমি পরে বুঝতে পারি। আর তোমার বাবার হত্যার সাথে আমি না, আমার দলের প্রভাবশালী সব মন্ত্রীরা জড়িত। আমি তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করি, কিন্তু কেউ আমার কোনো কথাই শোনে না। আরিয়ান তখন বলে, শুনবে, আমার কথা তারা ঠিকই শুনবে। এরপর সে জিল্লুকে বলে সবগুলোর এক জায়গায় জড়ো করতে। তো জিল্লু এরপর সব মন্ত্রীদের ফোন করে পার্টির কথা বলে সবগুলোরে ডেকে নেয় একটা 5 স্টার হোটেলে। সবাই চলে আসার পর আরিয়ানও সেখানে চলে এসে বলে, জিল্লু গেট বন্ধ কর, একটাও যেন পালাতে না পারে। আর কেউ কিছু বুঝে ওঠার আগে আরিয়ান তার পিস্তল বের করে গুলি করে সবগুলোরে ঝাঁঝরা করে দেয়। এ ঘটনায় তখন পুরো দেশে তোলপাড় শুরু হয়, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী, সেতু মন্ত্রী সহ সরকারের প্রভাবশালী 5 মন্ত্রী ও তাদের পিএসদেরকে আজ হত্যা করা হয়েছে। আর কেউ এটা জানে না যে এই ঘটনাটা কে ঘটিয়েছে। তবে মন্ত্রীদের পরিবারের সদস্যরা কিন্তু ঠিকই জানে এই ঘটনা আরিয়ান মির্জাই ঘটিয়েছে। বাবা নাবিদ খানের লাশের সামনে বসে প্রিন্স রাগে ফুঁসতে ফুঁসতে বলতে থাকে, ও আমার মুখে মুতছে, তাও ওর স্বাদ মেটে নেয়, এখন আমার বাপটারও মাইরা ফেলছে, ওরে আমি সারুম না। তাই সে তার লোককে বলে, ভাইয়ারে দেশে আনার ব্যবস্থা করো। সিন চলে আসে প্রিন্সের ভাই ফারহানের কাছে। ফারহানের গফ আজ তাকে পরিবারের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য নিয়ে এসেছে। এখানে এসে ফারহান যখন দেখে তার গফের মম বেশ ইয়াং এবং সুন্দরী, যা দেখে ফারহানের ভেতরের বুল জেগে ওঠে। আসলে মেয়ে দেখলে ফারহানের মাথা ঠিক থাকে না, এখানেও হয় তেমনটাই।
ফারহান তার গফের মমকে ছাড়তে না চাইলে গফ এসে তাকে বাধা দেয়। এতে হিংস্র ফারহান প্রথমে তার গফকে মেরে ফেলে, তারপর গফের মমকে ভোগ করে তাকেও মেরে ফেলে। আর ফারহানকে এসব কিছু করতে গফের বাবা দেখে ফেলায় সে তাকেও মেরে ফেলে। তো ভোগ আর ত্যাগের মিশন শেষ হতেই ফারহানের কাছে ফোন চলে আসে তার ভাই প্রিন্সের। প্রিন্স তার ভাইকে বলে, ভাইয়া বাবাকে ওরা মেরে ফেলেছে, তুমি জলদি দেশে আসো। তো সিন এখানে চলে আসে আরিয়ানের কাছে। নিতুর কাছে আসলে সে বলে, কি সবাইকে তুমি মেরে ফেলেছো? কি ভেবেছো তুমি সবাইকে মেরে ফেললে আমি তোমাকে ভালোবাসবো? কখনোই না। এবার তুমি কি করবে? তুমি তোমার বাবাকেও মেরে ফেলবে? বাবাকে মারার কথা শুনে আরিয়ান এবার রেগে যায়। আর তাই নিতুকে সে বলে, তুই কি মনে করিস আমাকে? আমি কোনো স্ল্যাম ডগ? আরে শোন, তোকে ভালোবাসতে আমার 1 সেকেন্ড সময় লাগছে, আর তোকে ছাড়তে আমার ন্যানো সেকেন্ড সময় লাগবে। তুই আমাকে কি ছাড়বি? যা, আমি নিজেই তোকে ছেড়ে দিলাম। এই বলে আরিয়ান চলে আসতে নিলে নিতু আরিয়ানের পেছন পেছন এসে তাকে জড়িয়ে ধরে বলে, সরি, আমি তোমার বাবার উপর প্রতিশোধ নিতে গিয়ে তোমাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। এখন যখন তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ তখন আমি বুঝলাম আমি তোমাকে কতটা ভালোবাসি। নিতুর মুখে ভালোবাসার কথা শুনে আরিয়ান লবণের মতো গলে যায়। আর সেও নিতুকে বকা দেবার জন্য সরি বলে তাকে আই লাভ ইউ বললে নিতু তখন হাসতে থাকে আর বলে, কি যেন বলেছিলি তুই আমাকে? আমাকে তুই ছেড়ে দিবি ন্যানো সেকেন্ডে? এবার দেখলি তো, তোকে পটাতে আমার মাত্র কয়েক সেকেন্ডই লাগে। এই বলে নিতু আরিয়ানের ইমোশন নিয়ে আবারও মজা করতে থাকে। এবার আর আরিয়ান নিজেকে কন্ট্রোল করতে পারে না। নিতুকে সে থাপ্পড় মেরে বলে, প্রতিশোধ যখন নিবি তাহলে 2টা কবর খুদে রাখিস, যার একটা তোর নিজের জন্য। এই বলে আরিয়ান ফিরে আসে নিতুকে ছেড়ে তার আগের জীবনে। কিন্তু তবুও সে যেন আটকে থাকে নিতুতেই, কারণ এ যেন শুধু মায়া নয়, মহামায়া, যে মায়া থেকে কখনো মুক্তি পাওয়া যায় না। আর অন্যদিকে দেখা যায় সেই বুল ফারহান চলে আসছে দেশে। সে তার ভাই প্রিন্সকে জড়িয়ে ধরে বলে, চিন্তা করিস না, তোর ভাইয়া এসে গেছে। এরপর সে নিতু আর আরিয়ানকে খুঁজে বের করতে বলে, কারণ সে প্রতিশোধ নেবে। ফারহানের লোকেরা জানতে পারে আরিয়ান একটা হোটেলে আজ 2 দিন হলো নেশায় বুঁদ হয়ে পড়ে রয়েছে, যে খবরটা চার্লিরা ফারহানকে জানায়। আর কিছুক্ষণ পর আরিয়ান হোটেল থেকে বেরিয়ে যায়, কারণ নিতু যেহেতু তার হবেই না, তাই নিতুকে সে আর বাঁচতেও দেবে না। ব্যাপারটা বুঝতে পেরে জিল্লু তার পিছু নেয়, কিন্তু রাস্তায় আগে থেকে ওত পেতে থাকা ফারহানের লোকেরা ট্রাক চাপা দিয়ে আরিয়ানকে মেরে দেয়। প্রচন্ড আহত অবস্থায় জ্ঞান হারাবার পূর্বে আরিয়ান একটাবার ফারহানকে দেখে নেয়। আর আরিয়ান মারা গেছে ভেবে ফারহানও চলে যায় নিতুর খোঁজ বের করতে, কারণ এবার পালা নিতুর। তো এদিকে আরিয়ানকে হসপিটালে আনা হয়। বহু চেষ্টার পরে আরিয়ানকে বাঁচানো যায় ঠিকই, কিন্তু কয়েক মাস হসপিটালে থাকার পর যখন তার ব্যান্ডেজ খোলা হয় তখন তাকে এরকম দেখা যায়, মানে আরিয়ানের ফেস হয়ে গেছে ক্ষত বিক্ষত। যাই হোক, অন্যদিকে আজ ফারহানের লোকেরা খুঁজে পায় নিতুকে, আর তারা নিতুকে ধরে নিয়ে আসে ফারহানের কাছে। নিতুকে দেখে আজ প্রথমবারের মতো ফারহানের মধ্যে মানবতা জেগে ওঠে, আর তাই সে নিতুকে নষ্ট না করে সে চায় নিতুকে বিয়ে করতে। নিতুর বিয়ের খবরটা পৌঁছে যায় আরিয়ানের কাছে, আর এই সিনটাই মূলত দেখানো হয়েছিল সিনেমার শুরুতে, যেখানে আরিয়ান তার লোকজন ও অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে আর সব খেলা শেষ করতে। এদিকে কাজী নিতুর বিয়ে পড়াতে শুরু করে, আর তখনই তারা লক্ষ্য করে হেলিকপ্টার নিয়ে আরিয়ান চলে আসছে হামলা চালাতে। এখানে এসে আরিয়ান ঝড়ের মতো সবকিছু শুধু সারখার করতে থাকে। আরিয়ান এক এক করে ফারহানের সব লোকদের মেরে ফেলে তার দিকে এগিয়ে আসতে থাকে, আর প্রিন্সকেও সে মেরে ফেলে। এরপর সে ফারহানকে মারার আগে চিৎকার করে বলে, আর তারপর সে ফারহান বুলকে কুপিয়ে কুপিয়ে মেরে তার লাশ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আর সে আগুন দিয়ে বিড়ি জ্বালিয়ে বলে, সাইলেন্স। তো সবাইকে মারা শেষ হয়ে গেলে অসহায়ের মতো সে তার নিতুর দিকে তাকিয়ে গুলি চালিয়ে দেয়। তারপর সে বলতে থাকে, আমি জীবনেও কখনো কোনো মেয়ের প্রেমে পড়ি নাই, কিন্তু তোর প্রেমে পড়ছি। আমি কোনোদিন কোনো মেয়ের মায়ায় পড়ি নাই, কিন্তু তোর মায়ায় পড়ছি। আর সেই তুই আমারে ছাইরা অন্য কাউরে বিয়া করবি? এইটা তুই কি কইরা ভাবছস? তুই যদি আমার না হবি তো আর কারো হবি না। নিতু তখন মৃত্যুর আগে আরিয়ানকে বলতে শুরু করে, তুমি আমাকে মেরে ফেলে ভালোই করেছো। তোমার সাথে প্রেমের অভিনয় করতে করতে আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি, কিন্তু বাবা ও বোনের হত্যাকারীর ছেলেকে বিয়ে করলে তাদের আত্মার সাথে বেইমানি করা হতো। তাই এই জন্মে তোমাকে না পাই, মৃত্যুর পরে যেন আমি তোমাকে পাই। আরিয়ান নিতুর শেষ কথাগুলো শুনে কাঁদতে থাকে আর চিৎকার করে বলে, জিল্লু হেলিকপ্টার খবর দে।
কিন্তু কোনো লাভ হয় না, নিতু এখানেই মারা যায়। আর সিন প্রেজেন্ট টাইমে মানে আদালতে ব্যাক করে। আদালতে আরিয়ানের আইনজীবী আরিয়ানকে মানসিক রোগী বলে বাঁচিয়ে নেবার চেষ্টা করলে আরিয়ান মির্জা তখন জজকে বলে, মহামান্য আদালত, আমি কোনো মানসিক রোগী না, আমি সজ্ঞানে আমার এই নিজ হাতে আমি আমার নিতুকে হত্যা করেছি। আর আমি যে অন্যায় করেছি তার জন্য আমার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। নিতুকে ছাড়া আমি আর বাঁচতে চাই না, তাই আপনি আমারে ফাঁসি দেন। আদালতে এই মামলা প্রমাণ হয়ে যাওয়ায় আরিয়ানকে ফাঁসির আদেশ দিয়ে দেয়া হয়। ফাঁসির সেলে বসে জীবনের শেষ মুহূর্তটুকু আরিয়ান শুধু নিতুকে নিয়ে ভাবতে থাকে। আর একটা সময় ফাঁসির সময় হয়ে এলে সে তার জীবনের শেষ নামাজটা পড়ে তওবা করে চলে আসে ফাঁসির মঞ্চে। আর অন্যদিকে আদিব মির্জাও তৈরি হয়, কারণ সেও যে তার ছেলেকে ছাড়া বাঁচতে পারবে না। তাই ঠিক যখন আরিয়ানকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, ঠিক সেই সময় আদিব মির্জাও নিজেকে শুট করে দেয়। আর এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়।